যেই তরুণ পোস্টার ডিজাইন করে পার ডে ইনকাম করে প্রায় 10,000 টাকা। যদি আপনি এই লাইনে আসেন ইনশাল্লাহ আপনার পার ডে 8-10 হাজার টাকাও পসিবল, মানে যদি আপনি ইনকাম করতে চান। তবে হাল ছাড়ি নাই, বেডে না জাস্ট হচ্ছে যেখানে বসে ওয়েট করে ওখানে আম্মুর কোলে মাথা রেখে শুয়েছিলাম। এমনও সময় গেছে আমি হয়তো বা সুইসাইড করার চেষ্টা করছিলাম, মানে চেষ্টা বলতে গিয়ে মাথায় ঘুরতেছিল যে আই থিঙ্ক এটা করলে বেটার হবে। বাবা আমাকে একদিন বলছিল যে তোমার কি আইফোন ইউজ করার যোগ্যতা হয়েছে বা যোগ্যতা আছে? স্বাগত জানাচ্ছি ফেস টু ফেস উইথ আমির পারভেজে। আমির পারভেজ ঢাকা থেকে আজকে এই মুহূর্তে অবস্থান করছে যশোরে। কারণটা নিশ্চয়ই আপনাদের জানতে খুব ইচ্ছে করছে। আজকে একটা তরুণের গল্প শোনাবো, যেই তরুণকে আমরা বলতে পারি একজন পোস্টার বয়। যেই তরুণ পোস্টার ডিজাইন করে পার ডে ইনকাম করে প্রায় 10,000 টাকা। যদি সেটা আমরা মাসিক হিসাবে ক্যালকুলেশন করি তাহলে সেই অর্থ গিয়ে দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা। যেই ছেলে এখনো তার পড়াশোনাও শেষ করেনি, সেই গুণী তরুণের গল্প শোনাবো আজকে আমরা। তো আর কথা না বাড়িয়ে সেই গুণী তরুণের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। হ্যালো আরব, কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বেশ ভালো আছি। আজকে আমি তোমার শহরে বেড়াতে এসেছি তোমার গল্প শুনতে। পেছনেই যশোর এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, আর খুব সকাল এখন। হ্যাঁ, সূর্যটা উদয় হয়ে গেছে অলরেডি। জি জি জি, সুন্দর একটা প্রকৃতি। প্রথমত বলবো আমার যশোর আসার জন্য আপনাকে স্বাগতম। আর যেহেতু আমার গল্প বলতে আসছেন, আমি আমার যশোর সহ আমার নিজের সবকিছু আপনাকে প্রকাশ করবো ইনশাল্লাহ। ওকে, সো আমার দর্শকরা মানে অধীর আগ্রহে বসে আছে গল্প শোনার জন্য। এত প্রফেশন থাকতে, অনেক ধরনের প্রফেশন থাকে মানুষের। কেউ ভাবে আমি পাইলট হব, কেউ ভাবে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবে আমি ডাক্তার হব, কিন্তু আশিক আরব কেন পোস্টার বয় হলো, পোস্টার ডিজাইনার হলো কেন? আচ্ছা, এর পেছনে অনেক কারণ আছে। আর ওই যে হয় না, মানুষের লাইফে একটা কিন্তু কষ্টের পরেই সুখ আসে, ঠিক আছে? সো আমার ক্ষেত্রে হয়েছিল, আমার লাইফে একটা অনেক বড় ট্র্যাজেডি গেছে, যেটা আসলে হয়তো বা কেউ জানে না, বাট আমি নিজে জানি। আচ্ছা, সেই ট্র্যাজেডির গল্প তো আমি আমার দর্শককে অবশ্যই শোনাবো। তার আগে জানতে চাই আশিক আরব পোস্টার ডিজাইন করে টাকা পয়সা কেমন কামাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে, ঠিক আছে। আর মেইন কথা হচ্ছে আমরা যারা ডিজাইন করি, এই ডিজাইনারদের ইনকামটা আসলে কেউ তেমন সেভাবে হচ্ছে আপনার সবার সামনে বলে না, কিন্তু আশিক আরব আমার দর্শকদের জন্য রিভিল করবে। হ্যাঁ, এটা আমি হচ্ছে একটু রিভিল করার চেষ্টা করব। আচ্ছা, যদি আপনি এই লাইনে আসেন ইনশাল্লাহ আপনার পার ডে 8-10 হাজার টাকাও পসিবল, মানে যদি আপনি ইনকাম করতে চান। তবে এর পেছনে আপনাকে খাটতে হবে। আমি কিন্তু এইখানে মানে যে এই আশিক আরবটা একদিনে বা 10 দিনে বা 1 মাসে হয় নাই, 4 বছর লাগছে। 4 years, লং টাইম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু জানতে চাই কিভাবে আসা হলো। আচ্ছা, মানে শুরুটা কেমন ছিল, শুরুর গল্পটা জানতে চাই। এখন শুরুর গল্পের সাথে আমার কিছু কষ্টের দিনগুলো আছে। তো আমি কি এই কষ্টের দিনগুলো পরে জানাবো নাকি আমার খুশি দিয়েই শুরু করব? প্রথমে আমরা আনন্দ দিয়ে শুরু করি, ট্র্যাজেডি তো আছেই। পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। প্রথমত আমি যখন হচ্ছে 2020-এ যখন করোনার ট্র্যাজেডি শুরু হয়, তো ওই মুহূর্তে আমি হচ্ছে একদমই ঘরবন্দি হয়ে গেছিলাম। আচ্ছা, তো ওই টাইমে আমার মাথায় একটা কাজ করতেছিল যে কিভাবে আমি হচ্ছে কিছু টাকা আর্নিং করব, ইভেন এই টাকাটা যেন আমি হচ্ছে আমার বাসায় কাজে লাগাইতে পারি, মানে যেহেতু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। তো চেষ্টা করছিলাম ওই টাইপের কিছু করার জন্য। তো মোটামুটি আস্তে আস্তে আমি হচ্ছে ভাবছিলাম যে একটা কোর্স করব। আচ্ছা, যেহেতু এই যে ওয়েব ডিজাইন বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন, এগুলোর জন্য শিখতে কিন্তু কোর্স করা লাগে। অফকোর্স। তো আমি আমাদের যশোরের টপ একটা যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যেটা এখন আইটি পার্ক নামে পরিচিত, তো এখানে হচ্ছে আমি ওয়েব ডিজাইন শেখার জন্য ঢুকছিলাম। আচ্ছা, ঠিক আছে। সো যখনই প্রায় 1.5 মাস মতো এখানে কোর্স করছি, করার পর আমাদের আইটি পার্কটা অফ হয়ে যায়। এতে করে আমি আর ওই কোর্সটা শেষ করতে পারি না। শুরুতেই স্বপ্ন ভঙ্গ। হ্যাঁ, রাইট। তো এরপরে আমি আসলে ভাবতেছিলাম যে আসলে কি করা যায়। আমি মানে টোটালি একদম ভেঙে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে যেই কাজটা আমি শিখতে গেলাম সেই কাজটা আমি করতে পারলাম না, এখন আমি কেমনি কি করা যায়। তো ওই টাইমে আমার মনে আছে
আপনার 2 GB ইন্টারনেটের দাম ছিল 54 টাকা। সময়কালটা কখন? 2020। আচ্ছা, করোনাকালীন। তো যেহেতু 54 টাকা, তো আমি হচ্ছে বাসা এই টাকাটা বাসা থেকে নিতাম। তখন তো আমার কোনো ইনকাম সোর্স ছিল না, জিরো। জি, জিরো, একদমই জিরো। এদিকে কলেজ অফ, পড়াশোনা অফ। তো আমি হচ্ছে এই টাকাটা বাসার থেকে নিয়ে আমি হচ্ছে 2 GB ইন্টারনেট কিনতাম। এটার মেয়াদ ছিল 3 দিন। কিন্তু আমি যেই কাজটা শিখতে চাচ্ছি, এটা হচ্ছে ওই MB খরচ করে আমি হচ্ছে ইউটিউবে আপনার টিউটোরিয়াল দেখতাম। আচ্ছা, তো টিউটোরিয়াল দেখার সাথে সাথে মোটামুটি আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে না, আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শিখবো, কারণ এই কাজটা আমার মনে হয় করতে ভালো লাগবে, এরকম কিছু একটা। আচ্ছা, মানে এই গ্রাফিক ডিজাইনের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো। হ্যাঁ, রাইট। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ওইখানে কি শেখ হাসিনা IT সেন্টারে কি কিছু শেখা হয়েছিল? হ্যাঁ, যেটা শিখছিলাম সেটা বলবো একদমই মনে করেন ABCD লেভেল। আচ্ছা, যেটা দিয়ে আসলে আমি কিছু করতে পারতাম না। আচ্ছা। তো এরপরে আর কি, যেহেতু ওয়েব ডিজাইনটা আমি আর শিখতে পারলাম না, তো এরপরে আমার হচ্ছে নেক্সট পদক্ষেপ ছিল হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা। আচ্ছা, আর এটা মনে হইলেছে যে না, আমি আই থিঙ্ক এটা পারবো। আর ওইটা যদি শিখতাম আমি টিউটোরিয়াল দেখে, আই থিঙ্ক কিছু বুঝতাম না। তো এই জন্য আর কি ওইটা আমি বাদ দিলাম, স্কিপ করলাম, মানে ওয়েব ডিজাইনটা, গ্রাফিক ডিজাইনটাকেই আর কি প্রাধান্য দিলাম। তো এরপরে প্রতিদিন রাতে হচ্ছে আমি এই টিউটোরিয়াল দেখতাম MB কিনে। আচ্ছা, তখন তো হচ্ছে আমাদের এদিকে আপনার যেহেতু একটু মফস্বল টাইপের, যদিও থাকি সিটির ভিতরে, বাট এটা একটু গ্রাম সাইড, আউট অফ সিটি। জি, রাইট। মানে একদম হ্যাঁ, তো একপাশে। এখানে কোনো ওয়াইফাইও নাই। সো আমাকে কোনো কাজ করতে হলে ওই ইন্টারনেট বা MB খরচ করে এই কাজটা করতে হবে। তো এভাবে হচ্ছে আমি প্রতিদিন আপনার MB কিনতাম আর ওই ভিডিও দেখতাম, দেখে দেখে নিজে প্র্যাকটিস করতাম। আমাদের বাংলাদেশে হয়তোবা যেসব বড় বড় ডিজাইনার আছে, পোস্টার ডিজাইন বলেন, হয়তো তারা কোনো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করেছে, বাট এই জিনিসটা আমার হয় নাই। কেন হয় নাই? তার মানে আরবের হাতে করে হচ্ছে অনলাইন থেকেই, জি, দেখে দেখে শেখা, দেখে কোনো কোর্স করে শেখা। ইভেন কোনো বড় ভাইয়ের সাপোর্টও আমি পাইনি। মানে আরবের মাথার উপর কোনো বড় ভাইয়ের হাতও ছিল না যে ভাই আমি এখানে আটকে গেছি, এখানে কি করব। আমি ওই সেম জিনিসটা যেখানে আটকে যাইতাম, এটা আমি ওই ইউটিউবে সার্চ দিতাম। আচ্ছা, যে আমি এখানে আটকে গেছি বা এইটা আমি কেমনে সামনেই করব। তো ইউটিউব থেকে দেখে 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 মোটামুটি আমি অনেকটা এন্ট্রি লেভেলে ঢুকে পড়ছিলাম। মানে কাজ শেখাটা হয়ে গেল। হ্যাঁ, এখন কাজ পাইতে হবে, তো শুধু শিখতে হবে না, কাজ তো পেতে হবে। রাইট। কাজটা কিভাবে আরব পেল? এখন কাজ কিভাবে পেল সে? এখন প্রথমত আমি যে কাজগুলো করতাম, এই কাজগুলো আমি হচ্ছে ফেসবুকে একটা পেজ খুলছিলাম, খুলে ওইখানে হচ্ছে আপলোড দিতাম। আচ্ছা, তারপরে আমি এই পেজের পেছনে কিছু কাজ করছি, সেটা হচ্ছে আমি বুস্ট করছি। আচ্ছা, বুস্টিং। ওকে, হ্যাঁ, বুস্টিং। কত টাকা বুস্টিং করা হয়েছে তখন? মেবি 520-25 টাকাতে হচ্ছে বুস্টিং করছিলাম, আপনার $5 3 দিনের জন্য। আচ্ছা, তো 3 দিনের জন্য, তো এই 3 দিনে আমার মোটামুটি দেখলাম যে না, বেশ ভালোই কয়েকটা কাস্টমার আসতেছে। হ্যাঁ, রিচও করছে, কাস্টমারও আসছে। তো আমার লাইফের ফার্স্ট হচ্ছে ইনকাম ছিল 500 টাকা, যেটা কম না, অনেক বেশি। যেটা আমার কাছে আসলে খুবই মানে আনন্দ লাগতেছিল যে আমি লাইফে ফার্স্ট এত টাকা ইনকাম করছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই 500 টাকা দিয়ে আরব কি করেছিল সেদিন? এই 500 টাকা দিয়ে আসলে করছিলাম আমার সঠিক তবে মনে নাই, তবে হ্যাঁ আমি হচ্ছে কিছু কিনছিলাম, আমার মনে আছে, খাবারই কিছু কিনছিলাম, খাবার। তার মানে ভোজন রসিক হচ্ছে আরব। হ্যাঁ, এটা আমি জানতে পারবেন ভিডিওর ভেতরে, জানতে পারবেন যে আমি ভোজন রসিক কেন। আচ্ছা, এটারও কাহিনী আছে। আচ্ছা, হ্যাঁ। তো এরপরে আমি মূলত এভাবেই কাজ চালাই যাইতাম। মোটামুটি প্রথমে আপনার 200, 300, 400, 500 এরকম আর কি রেঞ্জের ভেতরে কাজ করে দিতাম। কাস্টমারও স্যাটিসফাই, আমিও স্যাটিসফাই। তো এভাবেই চলতে থাকলো। চলতে এক সময় দেখলাম যে মানে এভাবে আমি বুস্টিং করতাম। যেহেতু ধরেন আমি একটা বুস্টিং করে যদি 2000 টাকা ইনকাম করতাম, 500 টাকা ইনভেস্ট করতাম ওই বুস্টিংয়ে। আচ্ছা, তো আমার কাছে 1500 টাকা থেকে যেত। তো এরপরে এভাবে করতে করতে এক সময় দেখলাম যে না, আর আসলে কাস্টমার আসতেছে না। আমি চিন্তায় পড়ে গেলাম যে বুস্টিং করেও কোনো কাজ হচ্ছে না, তাইলে আসলে কি করব। তো এরই মাঝে, বুস্টিং এর মাঝে একটা ভাইয়ের সাথে পরিচয় হয় আমার। তো উনি আমাকে প্রথমত বলছিল যে ভাই আপনি হচ্ছে পোস্টার ডিজাইনটা করতে পারেন, এটা আই থিঙ্ক আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এতক্ষণ আমরা যে গল্পটা শুনলাম ওইটা পোস্টার ডিজাইনের কোনো গল্প ছিল, লোগো ডিজাইন। হ্যাঁ, লোগো, কভার, তারপরে মানে গ্রাফিক্স ডিজাইনের সেক্টরে
টুকটাক যা যা দরকার ওইগুলা। তার মানে অফিসিয়ালি এখন পোস্টার ডিজাইন শুরু হচ্ছে? হ্যাঁ, এবার এই যে পোস্টার ডিজাইন শুরু হচ্ছে। তো ওই ভাইটা হচ্ছে বাংলাদেশে একটা টপ ইউটিউব চ্যানেল আছে ইসাউন্ড মিউজিক, ভাইয়ের নাম হচ্ছে রাফসান। তো উনার মারফাতে আমি হচ্ছে প্রথম আপনার কভার, সরি, রাফসানের বাড়ি কোথায়? উনার বাসা হচ্ছে ঢাকাতে। কিভাবে রাফসান তোমাকে খুঁজে? ওই যে বুস্টিং করতাম, করলে ওই যে ওইখান থেকে আমার মেসেজ আসছিল। তো এরপরে ওই ভাই বলল যে আপনি হচ্ছে পোস্টার ডিজাইন করেন, আই থিঙ্ক এখান থেকে কিছু একটা হবে। তো প্রথমে করতাম, একদমই বাজে হইতো, মানে ফেস গুলা বলেন বা টেক্সট গুলা বলেন, একটা পোস্টার মেক করতে কিন্তু অনেক কিছু ফলো করতে হয়, যেমন ব্যাকগ্রাউন্ড, টেক্সট, তারপরে ফেস রিটাচিং, কালার কারেকশন, এভরিথিং, মানে আরো অনেক কিছু আছে। তো এগুলো একদমই টোটালি ভালো হচ্ছিল। তার মানে আপনারা যে পোস্টারটা দেখেন খুবই চকচকা সুন্দর, আমাদের চেহারাগুলো যে এখন যে খুবই ভালো লাগছে, সেইটার নেপথ্যের গল্পটা এতটা সহজ না। একটা মানুষের অনেকগুলো অ্যাক্টিভিটিসের পর, অনেক বেশি পরিশ্রমের পর সেটা আমরা পাই। তারপর গল্পটা শুনি। আচ্ছা, তারপরে হচ্ছে এভাবে চলতে থাকলো, আমি প্র্যাকটিস করতেছি। এর মাঝে উনি আমাকে দুই একটা কাজ দিল যে ভাই আপনি দুইটা কাজ করেন। যদিও প্রচুর পরিমাণে ভুল ছিল, যেটা আসলে বলে বোঝাইতে পারবো না, তবে হাল ছাড়ি নাই। তো এইভাবে চলতে থাকলো। থাকার পরে ওই টাইমে আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো একটা লাইনে চলে আসছিল, মুন্না নাম ভাই, মুন্না, উনি হচ্ছে পোস্টার মেক করে। তো উনারগুলো ফলো করতে থাকলাম। আচ্ছা, তো ফলো করার পাশাপাশি আমি ওনার কাছ থেকে একটা টিপস নিলাম যে ভাই এই যে ছবিগুলো আসলে করেন এটা কেমনে কি এইচডি করেন। তো ওনার কাছ থেকে একটা টিপস নিয়ে আমি মোটামুটি যে দেখলাম যে না আমার কাজ আর একটু ভালো হচ্ছে, হ্যাঁ বেটার হয়েছে। তার মানে বেটার হচ্ছে কেন বলি, হাল ছাড়া যাবে না। রাইট, ওই একটা কথা বলেছিল যে হালটা ছাড়েনি, মানে অনেক প্রতিবন্ধকতা এসেছে, অবস্টেকলস এসেছে, কিন্তু আর কখনো হাল ছাড়েনি। ওকে, আর যেখানে ছিলাম। আচ্ছা, এরপরে আমি মোটামুটি চেষ্টা করতে 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 দেখলাম যে ইভেন বাংলাদেশের অনেক টপ যারা ডিজাইনার ছিল তাদেরকে ফলো করতাম। যেমন মাসুম বিল্লা ভাই ছিল, ওনার কাজগুলো ফলো করতাম। তারপরে যে মুন্না ভাই, পাশাপাশি আরো অনেকেই যাদের কথা আসলে বলে বোঝাইতে পারবো না। মানে আরাপের গল্পের মাধ্যমে আমরা আরো অনেকগুলো পোস্টার বয়ের গল্প শুনছি। জি জি জি, হ্যাঁ। তারপর আচ্ছা, এইগুলা কিন্তু আমি বলি, এইগুলা কিন্তু আপনার যদি ইসে যান, একটা কোর্স করতে চান, এগুলা কিন্তু এইভাবে শিখাবে না। বাট আমি কিন্তু ওই যে বললাম, প্রথমত টিউটোরিয়াল দেখতাম, তারপরে দ্বিতীয়ত দেখলাম হচ্ছে মানুষ কিভাবে কাজ করতেছে, মানে অন্যান্য ডিজাইনাররা কিভাবে কাজ করতেছে, সেগুলো ফলো করলাম। এখানে কিন্তু কারোর কোনো হাত নাই, টুকটাক যদি সাপোর্ট, ওই যে বললাম দু একটা মানুষের কথা, হ্যাঁ, এভাবে আসছি। তো এরপরে আপনার শিখতে শিখতে মোটামুটি দেখলাম যে না, আই থিঙ্ক 60% মতো ভালো কাজ করতেছি। আচ্ছা, টেক্সটের জন্য কি আলাদা কোনো লেসন দরকার পড়ে? অবশ্যই। কেমন, সেটা কি আসলে আপনার একটা কিভাবে করা হয়? একটা আমরা যে সুন্দর সুন্দর টেক্সটগুলো দেখি, এই টেক্সটটা কিন্তু অধিকাংশই আপনার হচ্ছে ইলাস্ট্রেটরে করে। আর আমি হচ্ছে যেহেতু কোনো কোর্স করি নাই, সো আমার ইলাস্ট্রেটর সম্পর্কে কোনো ধারণাই নাই, বাট ফটোশপ সম্পর্কে ধারণা ছিল। তো ওরা কিন্তু সব হচ্ছে ইলাস্ট্রেটরে করতো, বাট আমি ওইটাকে করতাম ফটোশপে। আমার কাজের ধরনটা এরকম। যেহেতু টেক্সট কি আর এখনো ফটোশপে করে? হ্যাঁ, আমি এখনো ফটোশপে করি যদি বলেন, কারণ এখন বর্তমানে যারা আছে ওরা কিন্তু সবাই হচ্ছে আপনার ইলাস্ট্রেটরেই করে। ইলাস্ট্রেটরটা হচ্ছে মোর প্রফেশনাল এবং ইজি। হ্যাঁ, ইজিয়েস্ট। তবে আমার কাছে কেন জানি ফটোশপটাই অনেক বেশি ভালো লাগে। আমরা যে একটু বাঁকা টেক্সট দেখি, একটু লেসেস বের হয় টেক্সটে, এইগুলো সেটা কিভাবে করে? এগুলো সবই শেপের মাধ্যমে, ওই টুলস আছে ওর ভেতরে, ওই শেপ দিয়েই করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো পোস্টার ডিজাইন করে কত টাকা কামাই আশিকারা? প্রথম আমি হচ্ছে পোস্টার ডিজাইন করে 400 টাকা কামাই। 400 টাকা, রাইট। সেই পোস্টার মানে কাদের পোস্টার ছিল বা এটা? হ্যাঁ, ইসাউন্ডের আছে, ইসাউন্ডের ছিল কোনো একটা মিউজিক ভিডিওর পোস্টার। হ্যাঁ, মিউজিক ভিডিওর পোস্টার। আচ্ছা, এই পর্যন্ত আশিকারা কতগুলো পোস্টার ডিজাইন করেছেন? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত 1000-এর উপরে আমার পোস্টার ডিজাইন করা হয়েছে। ফেভারিট পোস্টার, কয়েকটা পোস্টারের নাম শুনতে চাই। ফেভারিট পোস্টারের ভিতরে পড়ে একলা প্রবাসে, এটা হচ্ছে আপনার ইসাউন্ডের ব্যানারে আছে। মানুষ বড়ই স্বার্থপর, এই গানটা খুবই ফেমাস, বাউল সুকুমারের। তারপরে আপনার আরো কয়েকটা আছে। রিসেন্ট কাজগুলোর মধ্যে কোনটা বেশি পছন্দ? রিসেন্ট কাজের ভেতরে
পলক ভাইয়ের একটা গান চক্ষু যদি দিতাম, এই টাইপের একটা টাইটেল ছিল। শুধু কি গান, ফিকশন, ড্রামা, ফিল্ম এগুলোতে কোনো? অবশ্যই, আমি হচ্ছে গানের পাশাপাশি শর্ট ফিল্ম, তারপরে ফিল্মের এখনো কোনো কাজ করা হয় না আমার লাইফে, তবে হ্যাঁ প্র্যাকটিস করছি। এই ফিল্মে কাজ করেছেন আপনি? তো আমার ফিল্মেরই কাজ করেছেন। ও রাইট, ভাইয়ার ফিল্মে একটা কাজ করছি যেটা হচ্ছে পোয়েটিক ফিল্ম, বাংলাদেশের প্রথম পোয়েটিক সিনেমা। বাংলাদেশের পোয়েটিক সিনেমা। এই কাজটা আমার খুবই ফেভারিট ছিল। বৃষ্টিতে জল নেই, বৃষ্টিতে আর জল, হ্যাঁ বৃষ্টিতে আর জল নেই। তো এই কাজটা অনেক ফেভারিট ছিল, অনেক মন দিয়ে করছিলাম। আচ্ছা, না আসলে আমাদেরও খুব পছন্দ হয়েছে এবং ইভেন যারা কাজটা দেখেছে তাদেরও খুব পছন্দ হয়েছে। কারণ এই কাজটাতে কিন্তু আপনার বৃষ্টি ছিল টাইটেলে, তো আমি চাইছিলাম যে পোস্টারটাও হবে বৃষ্টি টাইপের কিছু। তো আমি চেষ্টা করছিলাম, আই থিঙ্ক আমি পারছি, ঠিক আছে। আর যদিও এই টাইপের কাজ আমার ফার্স্ট টাইম, ফিল্মের কাজ প্রথম, সেটা হচ্ছে বৃষ্টিতে আর জল, তাও ভাইয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ড্রামার পোস্টার কি করা হচ্ছে? ড্রামার পোস্টার করা হয়েছে, তবে সব থেকে বেশি করছি মিউজিক ভিডিওর। আর ড্রামার পোস্টার করি নাই এটা বললে ভুল হবে, অনেক করছি। তবে আমি একটু ইন্টারাপ্ট করছি, পেছনে বিমান আসছে, তো অনেক নয়েজ শুনতে পাচ্ছি আমরা এখন লোকেশনটা একটু চেঞ্জ করব, একটু সামনে যাই আমরা। আরাপ আমাদেরকে চমৎকার একটা লোকেশনে নিয়ে যাচ্ছে। যশোরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের নতুন লোকেশনে। আমরা এয়ারপোর্ট এলাকায় ছিলাম, প্রচুর নয়েজ শুরু হয়েছিল, বিমান আসতেছিল। আরাপ আমাকে তার মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে আসলো চমৎকার একটা লোকেশনে। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা কিন্তু আরাবের পোস্টার ডিজাইনের টাকা দিয়ে কেনা। আস্তে আস্তে সেই কথাই বলছিল আমাকে। তো আমরা যেখানে ছিলাম, আরাব পোস্টার ডিজাইনার হয়ে গেলেন, জি। এরপরের গল্পটা শুনতে চাই, কেমন চলছে এখন কাজ? এরপরে আমি লাস্ট আই থিঙ্ক শেষ করছিলাম যে আমি 400 টাকা ফার্স্ট মেবি পোস্টার মেক করে ইনকাম করছিলাম। তো এরপরে আমি হচ্ছে মোটামুটি ওই মানে ওই যেই ইসের কথা বললাম চ্যানেল, ওই চ্যানেলের পাশাপাশি টুকটাক আরও কয়েকটা কাজ করছি। আচ্ছা, করার পরে দেখলাম যে না, আই থিঙ্ক ভালো কিছু ফিডব্যাক আসতেছে। তো এরপরে আস্তে আস্তে আমি হচ্ছে কাজের পোশাকটা বাড়াই। আচ্ছা, তো মেন কথা হচ্ছে একটা কাস্টমারের থেকে আরেকটা কাস্টমার পাইতাম। তো এভাবে করতে করতে এক সময় দেখলাম যে না, মোটামুটি আমি আলহামদুলিল্লাহ অনেকগুলা কাস্টমারই পাচ্ছি। তো এরপরে ভাবলাম যে কাজটাকে আরও ভালো কিভাবে করা যায়। অনেকের কাজ ফলো করতাম। মেন কথা হচ্ছে আমার এখানে ধৈর্য, তারপরে যে ইচ্ছাটা, ঠিক আছে, যে শেখার যে ইচ্ছাটা, আমি এখনো পর্যন্ত বলবো আমি বর্তমানে যে কাজ পারি, আমি হয়তোবা পোস্টারের পও পারি না। আচ্ছা, ঠিক আছে। এমন আমাদের যশোরে আমাদের বাংলাদেশে অনেক অনেক ভালো ভালোই পোস্টার ডিজাইনার আছে, তো তাদেরকে আমি ফলো করি এখনো পর্যন্ত। তো আমি বলবো যে পোস্টারের পও পারি না, যেহেতু আমি কোথাও থেকে কোনো কোর্স করি নাই। তো এই আর কি। তো এভাবে আস্তে আস্তে চলতে থাকলো, থাকতে দেখলাম যে আমার কাজ আই থিঙ্ক আরও আগের থেকে অনেক বেটার হচ্ছে বা ভালো হতেই চলেছে। তো এরপরে আমি এর সাথে সাথে কিন্তু আমি আমার প্রাইসিংটাও বাড়াই দিছি। আচ্ছা, যেহেতু কাজের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে, এইভাবে প্রাইসিং বাড়াইছি। বাড়ানোর পরে আলহামদুলিল্লাহ। কি ভাটা পড়ে নেই ব্যবসায়? ভাটা পড়ছে আমার লাইফে 2বার ভাটা পড়ছে। প্রাইসিং বাড়ানোর কারণে কি ভাটা পড়ছে? না, প্রাইসিং বাড়ানোর পরে তেমন ভাটা পড়লেও কেমন আমি বলি, প্রথমত যেই কাজগুলো করতাম 500-তে, এখন যদি সেটা আমি 800-তে করি। অনেক চ্যানেলের মালিকরা আছে যারা কিন্তু এখনো ইনকাম শুরু করে নাই ইউটিউব থেকে, তো তারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে মুখ গুটায় নিছে, ঠিক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ যারা ছিল আমার বেশ ভালোই চলতেছিল, কিন্তু এরই মাঝে আমি হচ্ছে 2বার অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা, যেটা আসলে খুবই সিরিয়াস, যেটা আমি বলবো সেটা কথা ছলে একটু পরে আমি বলতেছি। তো এইভাবে কাজ চলতে থাকার পর আমি হুট করে অসুস্থ হয়ে যাই। ওই মুহূর্তে আসলে কি বলবো, মানে হুট করে আমার জ্বর হইলো। আচ্ছা, তো এরকম জ্বর আসলে কখনো হয় না। তো
জ্বর হওয়ার পরে আমার একদমই খাওয়া পড়ে গেছিল, মানে আমি কিছু খাইতে পারতেছিলাম না। তো বাসার সবাই বলতেছিল যেহেতু জ্বর থেকে উঠছো, হইতে পারে তোমার একটু স্যালাইন দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমত যেদিন অসুস্থ হয়েছি, মানে জ্বর হওয়ার পরে আমার হচ্ছে কেন জানি খুব টক খাইতে মন চাচ্ছে। আচ্ছা, ওই যে প্রবাদ বাক্য আছে না, যে জ্বর হওয়ার পরে যদি একটু টক টাইপের কিছু খাও তোমার মুখে রুচি ফিরে আসবে। তো ওই টাইমে আমি আসলে কিছু না পেয়ে আমাদের বাজার থেকে আপনার ফুচকা কিনছিলাম। আচ্ছা, ফুচকা, হ্যাঁ, মেয়েদের খুবই লোভনীয় একটা খাবার, সেটা আমাদের আরবেরও খুব পছন্দ। হ্যাঁ, হইতে পারে। যাই হোক, যদিও কোনো টক জাতীয় কিছু পাচ্ছিলাম না বলেই কিন্তু আমি এটা বেছে নিয়েছিলাম। তো মোটামুটি ওইখানে আমি কখনো এতগুলা খাই না, 8-10টা খেয়ে ফেলছিলাম। আচ্ছা, তো ওর পর থেকে আমার সকাল ভোর থেকে আপনার খুবই বমি, তারপরে মাথা ঘোরায় পড়ে গেছিলাম। পরে বাসায় হচ্ছে ডক্টর এসে আমাকে স্যালাইন দিয়েছিল। স্যালাইন দেওয়ার পরে স্যালাইন যখন শেষ হবে ওই মুহূর্তে আবারও সেম বমি। তারপরে অ্যাম্বুলেন্সে করে আমাকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়। তো ওই রাতটা আমি হচ্ছে ছিলাম যশোর সদর হসপিটালে, আমার লাইফে ফার্স্ট। মনে আছে 2টা বেডের মাঝখানে আমাকে ফ্লোরে শোয়ায় রাখা হয়েছিল। আর এর মাঝে বলি, আমার আব্বু হচ্ছে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, তো তার কথাও বলবো। সে হচ্ছে আমার লাইফের বলতে পারেন একটা অনেক বড় একটা অধ্যায়, আমি তার কথা অবশ্যই বলবো। তো উনি অসুস্থ থাকা অবস্থায় আমাকে 4তলা থেকে, মানে নিচতলা থেকে 4তলায় নিয়ে গেছে স্ট্রেচারে করে, মানে এতটাই খারাপ অবস্থা হয়েছিল আমার। তো পরে হচ্ছে আপনার যেহেতু ওই রাতে আসলে অন্য কোনো প্রাইভেট কোনো হসপিটাল ভর্তি নেবে না, তো সদর হসপিটালেই বেটার মনে করছিলাম আমরা। তো মোটামুটি ওই রাতটা থেকে আমরা ভোরে না আপনার 8টা-9টার দিকে পরদিন আমাদের যশোরে আরো একটা ভালো খুবই বড় একটা হসপিটাল আছে, জেনেসিস হসপিটাল। আচ্ছা, ওইখানে চলে আসি। তো আমি আসার সময় দেখেছি। হ্যাঁ, ওইখানে আসার পরে ওইখানের মূল নীতি হচ্ছে ওদের আপনার প্রথমত ওদের সবকিছু টেস্ট করতে হবে, মানে আপনার কি হয়েছে। তো সকাল থেকে আমার ঠিক বিকাল পর্যন্ত টেস্ট করা হয়েছিল। তো এই মুহূর্তটা আসলে এতটা কষ্টকর ছিল। আর আমি কোনো বেডে না, জাস্ট হচ্ছে যেখানে বসে ওয়েট করে ওখানে আম্মুর কোলে মাথা রেখে শুয়েছিলাম, মানে এরকম পরিস্থিতি। তারপরে যাই হোক, মোটামুটি টেস্ট করার পরে যখন রিপোর্ট দেয় তখন হয় মেইন সমস্যা। সেটা হচ্ছে ডাক্তার এমন কিছু বলে যেটা আসলে আমার আব্বুর চোখে পানি, মানে পুরো এলাকায় হয়ে গেছিল যে আমি আসলে আর বাঁচবো না। ডাক্তার এরকমই কিছু বলছিল, কারণ আমার শরীরে হচ্ছে প্লাজমা একদমই কমে গেছিল। আর এটার মেইন কারণ হচ্ছে আমার লিভার জন্ডিস হয়েছিল। আচ্ছা, এখন তো আরাম সুস্থ? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো এরপরে আমার যখন হচ্ছে তাড়াতাড়ি ভর্তি করা হয়, হইলে আপনার টোটাল 3 দিনে 6 ব্যাগ প্লাজমা দেওয়া লাগছিল। রক্তও না, রক্ত থেকে যে প্লাজমাটা, হ্যাঁ, খুব কষ্টের। আর প্রতিদিন করে নিতে হয়। প্রতিদিন 4টা থেকে 6টা আপনার স্যালাইন দেওয়া লাগতো, তারপরে ইনজেকশন, ওষুধ। মানে এইটা হচ্ছে আমার লাইফের খুবই বড় একটা ট্র্যাজেডি বলতে পারেন। এটা হচ্ছে ওই টাইমে আমার প্রায় 1 মাস আমি হচ্ছে কোনো কাজ করতে পারছিলাম না। এতে করে আমার অনেক কাস্টমার আমি ওখান থেকে হারাইছি। আচ্ছা, এটা হচ্ছে ঠিক, কাস্টমারদের ক্ষেত্রে কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট। কারণ একটা কাস্টমার আমার কাছে রেগুলার পোস্টার বানাচ্ছে, এখন আমি হুট করে নাই, আমি আর বানাই দিতে পারতেছি না। এখন সে কি করবে? তার তো ভিডিও আপলোড দিতে হবে, বেটার অপশন যাবে বা নেক্সট অপশনে যাবে। তো এরপরে ওরা ওই অপশনে চলে যায়, এতে করে আমার অনেক কাস্টমার আমি হারাইছি এতে করে। আচ্ছা, এটা ছিল আরবের লাইফের একটা বড় ট্র্যাজেডি। আচ্ছা, নেক্সটটাও ওই সেম কাহিনীর মতোই। নেক্সটটাও ছিল জ্বর। আমি ভাইয়ের কাছে এই জ্বরের জন্য হচ্ছে বলছিলাম যে ভাই আপনার কোনো ডাক্তার আছে কিনা যে আমাকে একটু বলবে যে আসলে এটা কি। তবে এটা হয়েছিল ভাইরাল ফিভার। আর আপনার প্রায় 15-20 দিন আমি হচ্ছে ওয়েস্ট করছি। এইখানেও হচ্ছে সেম কাহিনী, আমার কাছ থেকে অনেক কাস্টমার হারাইছে। সো এখানে আমাদের রাফি ভাই, যিনি ভালোবাসা দিয়ে আমাদেরকে প্রেসক্রাইব করেছিল, সেই প্রেসক্রিপশনটা আমি ওকে পাঠিয়েছিলাম। আমি জানি না ওটা তো ওর কাজে আসছিল। হ্যাঁ, অবশ্যই কাজে আসছিল। সো থ্যাংক ইউ সো মাচ রাফি ভাই, আপনি আসলে এভাবে করে মানুষের পাশে ছিলেন, আছেন এবং ইনশাআল্লাহ থাকবেন। আমাদের পক্ষ থেকে ভালোবাসা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পোস্টার ডিজাইন সফলতার গল্প শুনেছি, নিজের লাইফের ট্র্যাজেডির গল্প শুনেছি। সো আরবের পড়াশোনা সম্পর্কে একটু শুনতে চাই আমরা। আচ্ছা, কি পড়াশোনা? আমি 2020 সালে, এরই মাঝে আমি হচ্ছে আমার কিছু কষ্টের কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করতে চাই। হ্যাঁ প্লিজ। ঠিক আছে। ক্যারি অন। আমি 2020 সালে
প্রথমেই বলি, ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল অনেক বড় বড় যে স্কুল কলেজগুলো আছে ওইখানে তো পড়াশোনা করার। আচ্ছা। আর যেহেতু আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করি, আচ্ছা। ওইভাবে আসলে হয়ে ওঠে না। বাট আমার আব্বু আসলে ছোটবেলা থেকে চেষ্টা করছে যে আমার বড় বড় স্কুল কলেজে পড়ানো। আচ্ছা, ঠিক আছে। আমাদের এলাকাতেও অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেগুলোতে কখনোই পড়ায় নাই। ছোটবেলা থেকে কিন্ডারগার্টেন থেকে শুরু করে আমাদের যশোরের টপ স্কুল কলেজ হচ্ছে BF শাইন কলেজ, তারপরে আপনার দাউদ পাবলিক কলেজ। ঠিক আছে। তো এইগুলাতে আমি পড়ার সুযোগ পাইছি শুধুমাত্র আমার আব্বুর জন্য। তো প্রথমে হচ্ছে BF শাইন স্কুলে পড়তাম। তো এখানে আপনার 8 পর্যন্ত পড়ে আমি 2 বছর আমাদের বিমানবন্দর স্কুলে পড়ছি। তো এখান থেকে আমি SSC শেষ করছি আলহামদুলিল্লাহ। সায়েন্সে আমি মোটামুটি A+ পাইছিলাম। বাহ, ট্যালেন্ট ছেলে, খুবই ট্যালেন্ট। হ্যাঁ। তো এরপরে আমার হচ্ছে যখন অ্যাপ্লাই করলাম তো আমার দাউদ পাবলিকে আসছিল, চয়েস আসছিল ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। আচ্ছা। তো ওইখানেও আমি হচ্ছে সায়েন্স নেওয়ার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। ওকে। তো ওইখানে হয় কি যে 2020 সালের ব্যাচে আমি বের হইতে চাইছিলাম। আচ্ছা। ঠিক আছে। তো কিন্তু আমি হচ্ছে ওইখানে 1 ইয়ার লস দিয়ে ফেলি। ওই 1 ইয়ার লস দেওয়ার কারণ ছিল কি, আমি হচ্ছে ওই মুহূর্তে একটু অসুস্থ ছিলাম, আমার ব্লাডেও সমস্যা ছিল। আচ্ছা। তো যার কারণে আমি হচ্ছে ঢাকাতে দৌড়াদৌড়ি করতে করতে ওই টেস্ট যে পরীক্ষাটা হয়, মানে HSC এক্সামের আগে টেস্ট পরীক্ষা হয়, তো ওইখানে আপনার 2টা পরীক্ষা দিতে পারছিলাম না বা একটু খারাপ হয়েছিল, ফিজিক্স বড় জোর। আচ্ছা। তো যার কারণে ওই কলেজের স্যাররা আর কি আমাকে ফর্ম ফিল আপ করতে দিয়েছিল না। আচ্ছা। হ্যাঁ, যেহেতু 2020 সালে বেরোবো ওই টাইমে আমার ফর্ম ফিল আপ করতে দেয় নাই। তো ওদেরকে রিপোর্ট সাবমিট করছিলাম, অনেক কিছুই বলছি, বাট আসলে কোনো কিছুতেই হয় নাই। কারণ ওই কলেজটা একটু বেশি কড়াকড় আমাদের যশোরের ভেতরে। কড়াকড়ি, হ্যাঁ, খুবই কড়াকড়ি আইন কানুন। তো ইভেন অনেকেই ছিল, তবে উনি বলতেছিল যে যদি তোমাকে আমি ছাড় দিই তাহলে আমার বাকিগুলাকেও ছাড় দিতে হবে। এটা আবার একটু ঠিক আছে। তো যাই হোক, ওই মুহূর্তে আর আমি হচ্ছে কিছু করি না, ওই ইয়ারটা লস গেল আমার। তো এই লসের যে ইয়ারটা, এটা ছিল আমার সব থেকে ভয়ঙ্কর একটা ইয়ার। যেহেতু আব্বু অনেক কষ্ট করে আমারে মানুষ করছে, বললাম না যে ছোটবেলা থেকে যেই কলেজে বা যেই স্কুলে পড়তে চাইছি আমাকে পড়াইছে। একটা মিডল ক্লাসের থেকেও মানে সে ইনকাম করে বেশিরভাগ টাকাই কিন্তু এই স্কুল কলেজের পেছনে বা আমার পড়াশোনার পেছনে খরচ করতো। মানে ছেলেকে এতটাই বেশি বাবা ভালোবাসেন, বাবা যা টাকা আর্ন করতেন পুরোটাই ছেলের পেছনে খরচ হইতো। আচ্ছা, আর আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 ভাই বোন। আমার বোন হচ্ছে বড়, আমি ছোট। তো আমার বাসায় এখন বর্তমানে ফ্যামিলি মেম্বার আমরা 3 জন আছি, আমি, আম্মু, আব্বু। আর আপুর যেহেতু বিয়ে হয়ে গেছে, আপু তো শ্বশুর বাড়িতে থাকে বেশিরভাগ। আচ্ছা। সংসারের হাল এখন কি আরাপ ধরেছে? সংসার কি এখন আরাপ চালাচ্ছে? এখন সত্যি বলতে সংসারটা আমি এখনো চালানো শুরু করি নাই। আচ্ছা। তবে এখনো বলতে পারেন আমার মাথার উপরে ছাদ আছে আমার বাবা। আচ্ছা, যে মানুষটা এতটা ভালোবাসে আরাবকে, যে মানুষটা আরাবের জন্য এত কিছু করেছে, আরাব একটু কষ্ট পেলে যে মানুষটার চোখে জল চলে আসে, সেই মানুষটার জন্য আরাব কি করেছে? মানে এরকম কোনো স্মৃতি কি আছে যে বাবার জন্য এটা আমি করেছি, বাবার মুখে হাসি দেখে আমার মনে শান্তি পেয়েছি, সেরকম কিছু কি আছে কিনা? প্রথমত আমার বাবা আসলে এই যে অনলাইনে কাজ করার যে বিষয়টা, এটা আসলে প্রথমে বুঝতো না। আচ্ছা। তো বাবাকে অনেকেই বলতো যে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, কয় টাকায় আসবে। এমনও লোক আছে আমার বাবারই কাছের লোক, বলছে যে ও 200-300 টাকা কি আসবে, ও কি করবে, ওই 200 টাকা দিয়ে কি হবে। ঠিক আছে। তো এই ইফেক্টটা আমার উপরে পড়ছে। বাবা বলেছে কি করিস সারাদিন কম্পিউটারে? বাবা তো আসলে ওই মুহূর্তটা আমি কি বলবো, আমার এমন সময় গেছে যে আমার একটা জিনিস লাগবে, সে আমার একটা বেল্ট দরকার, তো আমি এটা পাইনি ওই সময়টা। হ্যাঁ, ওই সময়টাই, যেটা আসলে খুবই কষ্টের। ইভেন এমন সময় গেছে আমি হয়তো বা সুইসাইড করার চেষ্টা করছিলাম। মানে চেষ্টা বলতে কি মাথায় ঘুরতেছিল যে আই থিঙ্ক এটা করলে বেটার হবে। মানে এতটাই ভেঙে পড়ছিলাম ওই টাইমে। একে লস দিছি, তার উপরে হচ্ছে মানে বাবার কাছ থেকে একটা যেটা আমি আগে কখনো পাইনি সেটা পাচ্ছি। মানে যে কষ্টের মুহূর্ত, যে বাবা অনেক বেশি ভালোবাসতেন তিনিও এখন অ্যাপ্রিশিয়েট করছে না, তিনি এখন আমাকে নিয়ে সন্দেহ করছে। তখন মন চাইলো যে পৃথিবীটা আমার কাছে আর
মানে সুন্দর মনে হচ্ছে না, right. ভালো লাগছে না পৃথিবীতে আর। তার মানে এতটা বেশি কষ্ট নিয়ে বেঁচে থাকা হচ্ছিল তখন। জি রাইট, একদমই। তবে এটা আমার বাসায়ও জানে না যে আমি হচ্ছে এই চিন্তাও করছিলাম। তো আমার বাবার কিছু কথা আমার আর কি খুবই লাগে, বুঝছেন, মনে পড়ে। আর যার কারণে এই বিষয়টা আমি মাথায় রেখেই কিন্তু হয়তো আমি সফল হয়েছি। আমি এরই মাঝে বলি, আমার বাবা আমাকে একদিন বলছিল যে তোমার কি আইফোন ইউজ করার যোগ্যতা হয়েছে বা যোগ্যতা আছে। তো এই বিষয়টা আমার আসলে খুব লাগছিল, মানে আমার মাথায় কাজ করতো যে আমার বাবা যেহেতু এই কথাটা বলছে, আমার এই কাজটাই করতে হবে, মানে যে করে হোক আমার আইফোন কিনতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আমি আমার দর্শকদেরকে আরবের ফোনটা দেখাতে চাই। সেই ফোনটা কি আসলে একটু আমরা নিজেরা একটু দেখতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। ওহ বাবা, ছেলের মুরদ আছে। যখন এটা হচ্ছে নিউলি বের হয়েছিল, আমার সবকিছু মিলায় অলমোস্ট হচ্ছে 1,45,000 টাকা পড়ছিল। আচ্ছা, এটা যদি বলেন যে আমার বাসার থেকে আমি 1 টাকা নিছি তো ভুল, কারণ সম্পূর্ণ হচ্ছে আমার কষ্টের টাকা। ইভেন এই যে পোস্টার ডিজাইন করেই, এই যে আপনারা যারা বলেন যে ডিজাইন করে কিছু করা যাবে কিনা, তাদের উদ্দেশ্যে আমি এই যে এটা দেখা দিচ্ছি। আচ্ছা, মজার একটা কথা বলি, আমরা একটু ফান করে বলি যে কিডনি বিক্রি করে আইফোন কিনতে হয়। সো তোমরা যারা ইউথরা আছো, তোমাদেরকে বলি, ভালোবেসেই বলছি, কিডনি বিক্রি করার কোনো দরকার নাই, চোখ বিক্রি করার কিছুই নেই। ফোকাস করো একটা জায়গায়, নিজেকে ওই জায়গাটায় নিয়ে যাও, তুমি নিজের টাকায় নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। সো স্বপ্ন খুব বেশি দূরে না, স্বপ্ন যখন দেখবা আকাশ ছোঁয়ার দেখো, আকাশ যদি স্পর্শ করতে না পারো, ন্যূনতম মেঘগুলোকে স্পর্শ করতে পারবে। কোনো এক সময় কোনো এক মানুষ আমাকে এই কথাগুলো বলেছিল, সেই কারণে স্বপ্ন সবসময় দেখি আকাশ ছোঁয়ার। সো মেঘ তো স্পর্শ করেছি অনেকবার। এনিওয়ে, এবার আরবের গল্পে ফিরি আমরা। হ্যাঁ, তারপর বাবা যখন তুমি যখন ফোনটা কিনলে, বাবার অনুভূতি কেমন ছিল? বাবা আমি ফোন কিনেছি, বা আচ্ছা বাবা যখন ফোনটা দেখেছে, এটা আমি বলি, আমি প্রথমে যখন ফোনটা কিনছিলাম আমি বাসায় জানাইছিলাম না, প্রায় অলমোস্ট 15-20 দিন আমার কাছেই ছিল, একদমই লুকায়িত, ঠিক আছে, হিডেন ছিল। তো এরপরে আস্তে আস্তে আমি বাবাকে দেখাইছি, বাবার হাতেও দিছি ফোনটা, দিয়ে বলছি যে, বলতেছিল যে কত নিচে বা কি কি, আমি বলছি যে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড কিনছি। বাট আস্তে আস্তে জানতে পারছি যে এটা আমি হচ্ছে সম্পূর্ণ ইনটেক্ট কিনছি, প্রায় অলমোস্ট 1.5 লক্ষ টাকা, 1,45,000 থেকে 5,000 টাকা বোঝা নিত। তো তারপর বাবার এক্সপ্রেশনটা কেমন ছিল? বাবার এক্সপ্রেশনটা চুপ ছিল, একটু মানে ওই যে বলে না একটু থ টাইপের হয়ে যায়, ওই টাইপের ছিল, হয়ে গেছিল। হ্যাঁ রাইট। তো বাবাকে কি কোনো গিফট দেওয়া হয়েছে এই পোস্টার ডিজাইনের টাকা দিয়ে? আচ্ছা আমি বলি, এরই মাঝে কিন্তু অনেক ঈদ গেছে বা অনেক ওকেশন গেছে, এই মুহূর্তে আসলে বাবাকে অনেক কিছুই গিফট দেওয়া হয়েছে, কারণ এটা বলতে পারেন যে যেহেতু ঈদের একটা ওকেশন যাই, সব বাবারই কিছু না কিছু দরকার। আমি আমার ইনকাম দিয়ে কিন্তু এইভাবেই দিছি, আমার বাবাকে দিছি, মাকে দিছি, এই তো। আচ্ছা, আরবের গল্পে শুধু বাবার কথাই শুনি, আরবের গল্পে মায়ের গল্প নেই কেন? মায়ের গল্প অবশ্যই আছে। আচ্ছা, আমার গল্পে আমার মায়ের কথা বলি। মার অবদান অনেক বেশি ছিল, কারণ আসলে কি মা কিছু করেও করতে পারতেছিল না, যেহেতু বাবাকে অনেকেই অনেক রকম কথা বলতো, সে আসলে যেটাকে আমরা কান পড়া বলি। হ্যাঁ, আসলে এটাতে কিছু পসিবল না, যাই হোক অনেক কিছুই বলছে। তো এইভাবে আসলে মা মানে একদমই পেছনে থেকে আমাকে সাপোর্ট দিছে বলতে পারেন। মায়ের পাশাপাশি আমার আর একটা কথা বলি, আমার খালামণি, যিনি আমার বড় খালামণি, উনি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিছে। উনিও আমার মায়ের সমতুল্য, ছোটবেলা থেকেই আমি তার সাথে খুবই মানে তার সাথেই থাকতাম, মেইন কথা যেটা। আচ্ছা, এটাই আরবের মমতাময়ী মায়ের কথা শুনছিলাম, একটু পরে আমরা সেখানে যাব, তার হাতে চা খাবো। সো আমি এই মুহূর্তে একটু এক্সাইটেড। আমরা আরবের বাসায় চলে এসেছি, এটা তার বাসার উঠোন, আর এখানে একটা চমৎকার বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেটা কাজ চলমান। আরব, এটা কি তোমার টাকায়? হ্যাঁ, বাবারও কিছু কন্ট্রিবিউট আছে এখানে, ঠিক আছে, আর অধিকাংশই আর কি। আর এটা হচ্ছে আরবের সেই স্বপ্নের বাড়ি, এবং আমরা এখন তার সেই রুমটাই যাব, যে রুমটাই সে বসে বসে পোস্টার ডিজাইন করে। এই ছোট্ট বাড়ি থেকে এই পোস্টার চলে যায় সুদূর ঢাকায়, দেশের বাইরে, বিভিন্ন জায়গায়। তার মানে এই আরব মফস্বলের এই জায়গা থেকেই পুরো ন্যাশনালি, জাতীয়ভাবে কাজ করছে। সো এটা খুবই চমৎকার। এই যে জাদুর মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনেই স্বপ্ন তৈরি হয়, স্বপ্নে কালার করা হয়,
সবকিছু এখানেই হয়। আর এই সেই ছেলেটা মিস্টার আরব নিজের একটা ছবি দিয়ে রেখেছে, মনে হয় সেইখানে বসেই তার কাজগুলো করে। রাইট, সুন্দর একটা রুম, আরবের চেয়ারে এখন আমি বসে আছি, এই হচ্ছে বিষয়, সুন্দর। আচ্ছা, ভাইয়ারই কিন্তু একটা নতুন কাজ করতেছি, সেটা হচ্ছে হাই ভোল্টেজ ফ্রেম। তো প্রথমে কিন্তু এই কাজটা আমি দেখাই। এটা হচ্ছে একটা টেক্সট করে নিছি, ঠিক আছে, যেহেতু হাই টাইপের, এর জন্য একটা এখানে একটা আলাদাভাবে কিছু করার চেষ্টা করছি। আর প্রেমের কাহিনী বলে কিন্তু লাভগুলা দেওয়া, ঠিক আছে, মানে যেহেতু নামের সাথে আমার মাথায় থাকে যে কিভাবে এই টেক্সটটা ফুটায় তোলা যায়। তো এই টেক্সটের ভেতরে কিন্তু অনেক কাজ করা, মানে যারা আসলে এই টাইপোগ্রাফিগুলা করে তারা বোঝে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলা লেয়ার করা দেখতে পারতেছেন। তো এই লেয়ার করে করে মূলত হচ্ছে এই ফুল টেক্সটটা আমি হচ্ছে সাজাইছি। তো সাজানোর পরে কি করছি, এটা আবার 3D করছি, দেখেন এই যে হাই ভোল্টেজ ফ্রেম একটু কালারফুল করছি। এখন এটাকে আমি চাইলে যদি অন্য কালারে করতে চাই তাও করতে পারবো। আর এই পাশাপাশি এই যে হচ্ছে ভাইয়ার ভাবি, তো এই ছবিটা দিয়ে মূলত এই পোস্টারটা মেক করব পুরোটা। এখনো এটা অনেক টাইম লাগবে, বা একটু টাইম নিয়ে করব যাতে হচ্ছে কাজটা অনেক সুন্দর হয়। তো এটাই আমার কাজের ইয়েটা এভাবেই, মানে আমি এভাবেই কাজ করি। প্রথমে টেক্সটটা তৈরি করে নিই, তারপরে এখনো কিন্তু এই ছবিগুলো আপনার হচ্ছে রিটাচিং করা বাকি, তারপরে কালারটা দেওয়া বাকি। পাশাপাশি এখানে অনেকগুলো টেক্সট যাবে, আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, সেগুলো যাবে। একটু কালার বসিয়ে দেখি আমরা, কি জানি কালার বসা ছিল, রাইট। এই যে এই ধরনের একটা কালার দিব, দিয়ে এখানে মনে করেন আপনি আপনার যে টাইটেল গুলা থাকে, আচ্ছা এগুলো যাবে। জি জি। আর এখানে কি জানি কালার দেওয়া আছে, একটা কালারটা, রাইট। বিভিন্ন অনেক কিছু করা যায় আসলে একটা পোস্টারের ভেতরে। এটা যে পোস্টারটা মেক করে সে জানে, আর যে আর কি পোস্টারটা গ্রহণ করবে সে বুঝবে যে কোনটা ভালো লাগতেছে। আর প্রথমত যেহেতু ভাইয়ের সাথে অনেকদিন ধরে কাজ করতেছি, ভাইয়ের পছন্দটা আমি বুঝতে পারি যে ভাইয়ার হয়তো বা এইভাবে পছন্দ হবে। তো এইভাবে আর কি কাজগুলা করা। আর কোথায় জানি আমরা ছিলাম, পড়াশোনাতে ছিলাম, রাইট। এখন আমি বর্তমানে আছি যশোরের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, সেটা হচ্ছে MM কলেজ। আর আমি আছি অনার্স 3rd ইয়ারে, সোশিওলজি ডিপার্টমেন্ট। যদিও আমি প্রথম থেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, বাট এখন হচ্ছে এই সোশিওলজি নেওয়ার মেন কারণ হচ্ছে এই যে আমি ডিজাইন করি। তো এইখানে টাইমটা একটু বেশি দিই, পাশাপাশি পড়াশোনাটা দিই। আর আমার সব থেকে মেইন টার্গেট ছিল আমি আমার বাবা মার সাথে থাকবো, যেহেতু আমি আমার বাবা মার একমাত্র সন্তান। মানে আমি যদি এখন ঢাকা বা কোনো ভার্সিটিতে চলে যাই তারা একা হয়ে যায়। আর যেহেতু আমার বাবার কাজটা একটু সেবামূলক, তো বাবা বেশিরভাগ টাইমে বাসায় থাকে না, আম্মু একা হয়ে যায়। আচ্ছা, তাহলে বাবা মাকে ভালোবেসে বাড়িতে থেকে কাজ করতে চায় আরব, রাইট। আচ্ছা, আরবের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, অনেকেরই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চাই। আমি প্রথম থেকে চাইতাম আমি কখনো কোনো জব করব না, মানে কারোর অধীনে থেকে যে জব করার বিষয়টা, এটা আমার একদমই পছন্দ না। আমি চাই কি নিজে একটা উদ্যোক্তা হইতে, পাশাপাশি যদি আমার দ্বারা কেউ উপকৃত হয়, এটা এই ধরনের কাজগুলো আমি আসলে করতে চাই। এখন দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। আরব হচ্ছে নিজে কিছু করবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি করবে। তরুণদের উদ্দেশ্যে আরব কি বলতে চায়? আচ্ছা, তরুণদের উদ্দেশ্যে বলবো, আমার এই কাজ দেখে অনেকে কিন্তু অনুপ্রাণিত হয়, ঠিক আছে। তো যে আমিও হচ্ছে আমার মানে আরবের মতো হচ্ছে পোস্টার ডিজাইন করব, মানে অনেকেই বলে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে এখানে 1-2 দিন আসে কাজ করে আপনি আসলেন, টাকা ইনকাম করলেন, এটা বিষয়টা এমন না। তো এখানে আসতে হলে প্রচুর পরিমাণে আপনার ধৈর্য লাগবে, হাল ছাড়া যাবে না, প্রচুর পরিমাণে শিখতে হবে। যে মানে মেন কথা কি, কাজের শেখার কোনো বয়স নাই। আর আমি প্রথমে বলছিলাম যে আমি পোস্টারের পটাও পারি না, আমার থেকে অনেক ভালো ভালো পোস্টার ডিজাইনার বাংলাদেশে আছে, ঠিক আছে। তবে ভাইয়ার কাছে পরিচয় হয়েছি যে আমি একটা ইন্টারভিউ দিতে পারছি। তো ইউথদের উদ্দেশ্যে লাস্টলি এটাই বলবো যে প্রচুর ধৈর্য, তারপরে প্রচুর সময়, তারপরে কাজ করার যেই মানসিকতাটা, এটা রাখতে হবে আপনার। আই থিঙ্ক সাকসেস হতে পারবেন। আরব কি আর কিছু করে এই পোস্টার ডিজাইন ছাড়া? আচ্ছা, আমি বলি, আমি হচ্ছে ঘুরতে পছন্দ করি। তো আমি আমার যশোরকে প্রচুর ভালোভাবে তুলে ধরছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মিস্টার যশোরিয়ান।
ফেসবুক পেজ ফ্রিতে আছে, ব্র্যান্ডিং করে দিচ্ছে হ্যাঁ, টাকা পয়সা না দিয়ে। ফ্রিতে ব্র্যান্ডিং করে নিলাম। তো যশোরকে তোলার পাশাপাশি আমি রিসেন্টলি আপনার একটা ট্যুর দিছিলাম সিলেটে, সুনামগঞ্জে। আচ্ছা, তো এখানে অনেকগুলো ব্লগ ভিডিও বানাইছি। মানে এই জিনিসটাও কিন্তু আমার খুব ভালো লাগে, যে টুকটাক ভিডিও বানানো আচ্ছা। বা কন্টেন্ট বানানো। আর পাশাপাশি তো পড়াশোনা আছে, পাশাপাশি এই যে ডিজাইন, মানে একের ভিতরে অধিক বলতে পারেন। মানে একটা অঙ্গে অনেকগুলো রূপ, হুম, অনেকগুলো গুণ। সো এই গুণী ছেলেটার জন্য, আমার ছোট ভাইটার জন্য অনেক অনেক শুভকামনা। আরাব ছোট পর্দা বড় পর্দা আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিকে তার সুন্দর নৈপুণ্যতা দিয়ে আরও বেশি রাঙিয়ে তুলুক, সেই শুভকামনা। পোস্টারে জ্বলে উঠুক আরাব। আর লাস্টলি একটা কথা বলবো, যে আমি যেই কাজটা করি এটা বর্তমানে অনেকেই বোঝে না, বা বর্তমান সমাজ, ঠিক আছে, যে এটা আসলে কি কাজ করে। মানে এখন মানুষ মনে করে কি চাকরি করলে হয়তো বা এই হচ্ছে সাকসেস, বাট এইটা করেও যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল, এটা হয়তো অনেকেই জানে না। তো এই বিষয়টা আসলে মাথায় থাকতে হবে আমি মনে করি। ধরেন আমার বিয়ে দেওয়ার জন্য কোনো পাত্রে দেখা হলে, পাত্রী দেখা হইলো, তো তারা কিন্তু আসলে বুঝবে না যে আমি কি কাজ করি, যেহেতু আমি জব করি না। তো এই একটা বিষয় আমি আরবের বিয়ে হবে, কারণ ওরা ইন্টারভিউটা দেখবে, দেখে বলবে যে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। তো আরবের একটা সুন্দর বউ হোক, সেই শুভকামনা। আবারও বলতে চাই, আরব জ্বলে উঠুক তার পোস্টারের মাধ্যমে, তার কাজের মাধ্যমে। আরবের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। থ্যাংক ইউ। আরব, give me a hug। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা হাগ করতে থাকি।